বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম আমি প্রণতি জ্ঞাপন করছি এ যুগের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙ্গারা তুলিচরণে। ইষ্ট প্রতিষ্ঠা পণ্যেশু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি ব্র্যান্ড নিউ সেশনে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্রোহ বনাম বিপ্লব। আমাদের সাথে বিদ্রোহ বনাম বিপ্লব এই বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য আমাদের সাথে যুক্ত হবেন সবারই শ্রদ্ধাভাজন এবং প্রিয় মুখ শ্রী শ্রী ঠাকুরের যাজক আশীর্বাদ পুষ্ট শ্রদ্ধেয় শ্রী রানা মজুমদার দাদা। তিনি আমাদের সাথে যুক্ত হবেন সুদূর আমেরিকা থেকে, ফ্লোরিডা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। এবং যে কথাটি বলছিলাম, আপনারা ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককেই জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। প্রতিবারের মতো একটি কথা বলতে চাই, আপনারা এই অনুষ্ঠানটিকে আপনাদের শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে চাইলে আপনারা সর্বত্র ছড়িয়ে দিতে পারেন, এবং আপনি এবং আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে চাইলে এই অনুষ্ঠানটিকে আরো ব্যাপক হারে প্রচার করতে পারেন শুধুমাত্র আপনার শেয়ার বাটনের হিট করার মধ্যে দিয়ে। যাই হোক, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আজকের যে আলোচ্য বিষয় বিদ্রোহ বনাম বিপ্লব, সেই বিষয়বস্তুর উপর যদি কারো কোনো কিউরিসিটি থাকে, আপনারা চাইলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন, কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই উত্তরটুকু দেওয়ার জন্য। আমরা আর দেরি করছি না, আহ, আমরা চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরের আজকের যে বিষয় বিদ্রোহ বনাম বিপ্লব, যিনি আমাদের সাথে আলোকপাত করার জন্য যুক্ত হবেন, শ্রদ্ধেয় দাদাকে আমি চেষ্টা করছি যুক্ত করার জন্য। দাদা, আমার আন্তরিক জয়গুরু এবং জয়গুরু। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ দাদা, স্পষ্ট শুনতে পাচ্ছি। আমারগুলো শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন, এই সুস্থ তো আছেন। কৃপায়, হ্যাঁ। ঠিক আছে, যে কথাটি বলছিলাম, দর্শক আপনারা যদি ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনি এবং আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে চাইলে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন শুধুমাত্র আপনার শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে। এবং যদি কোনো কিউরিসিটি থাকে আজকের যে আলোচ্য বিষয় বিদ্রোহ বনাম বিপ্লব, সেই বিষয়বস্তুর উপর যদি কোনো কিউরিসিটি থাকে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। এবং পরবর্তীতে আপনারা চাইলে এই অনুষ্ঠানটি আমাদের একই নামে ইউটিউব চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন। তাই আর দেরি করছি না, আমি সরাসরি শ্রদ্ধেয় দাদার কাছে যেতে চাই। আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়বস্তুর উপর শ্রদ্ধেয় দাদাকে আলোকপাত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এবং দাদাকে আমরা সর্বপ্রথম পেলাম আমাদের এই আলোকবর্তিকা ফেসবুক পেজে। আমাদের এই কার্যক্রম সম্বন্ধে আমাদেরকে যদি একটু প্রথমে ধারণা দিতেন। এই অল্প সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করছি, শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো সর্বত্র ছড়িয়ে দিচ্ছি, কতটুকু ফলপ্রসূ হচ্ছে বলে মনে করছেন, এবং আমরা আরো কিভাবে অগ্রসর হতে পারি সেই একটু দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। পরবর্তীতে আপনি সরাসরি আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপর আলোকপাত করতে পারবেন দাদা। আমার আন্তরিক জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমার জীবন রথের সারথি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণতি জানাই। সেই সাথে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের প্রতি আমার প্রণতি জ্ঞাপন করছি। এবং আজকে যারা এখানে এটি উপভোগ করছেন অথবা পরবর্তীতে করবেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, প্রাণন্দিত জয়গুরু। আজকে সবার সঞ্চালককেও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করবার জন্য। প্রসঙ্গে যাবার আগে আপনি যেমন করে বলছিলেন যে প্রথমে এই পেজ নিয়ে অথবা আপনাদের এই যে কার্যক্রম সেটি নিয়ে কিছু বলবার জন্যে। আমার আসলে আমি দেখেছি মাঝে মাঝে, আর টাইমিংটা যেমন হয়, যেমন এখন তো শুক্রবার আমাদের এখানে সকাল, সো শুক্রবার সকালে আসলে বিভিন্ন রকম ব্যস্ততা থাকে। শুক্রবার আমাদের এখানে তো ছুটির দিন না, শনিবার রবিবার ছুটির দিন। আজকের সুবিধা হচ্ছে আমাদের এখন যেহেতু
উইন্টার ব্রেক চলছে অথবা ক্রিসমাসের ব্রেক চলছে। সো সেই জন্য এই দিনটা বা আমার সুবিধাজনক সময়ে পড়েছে। আর এমনিতে মাঝে মাঝে আমার দেখা হয়, আমি দেখি এখানে অনেক বিশিষ্টজন যুক্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরের কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুরের কথা বিভিন্ন উপায়ে, বিভিন্ন ধাঁচে, বিভিন্ন পর্যায়ে পরিবেশন করাটা বিকল্প নেই, অথবা পরিবেশন করাটাই উচিত। এবং আমি এটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে, এই পরিবেশনের মধ্য দিয়ে অন্যদের কি উপকার হচ্ছে অথবা অন্যদের মাঝে কতটা তাকে ছড়িয়ে দেওয়া যাচ্ছে সেটি সম্বন্ধে তো আমি অবগত নই, কিন্তু এই প্রচেষ্টার মধ্য দিয়ে যারা এই প্রচেষ্টার সাথে সংযুক্ত থাকেন তাদের এক ধরনের শ্রী শ্রী ঠাকুর যেটাকে বলতেন ইম্পালস, সেই ইম্পালসটা মানে এই ইম্পালসের একটা গ্রেট সোর্স হচ্ছে এই ধরনের প্রচেষ্টাগুলো। কারণ না করে তো কিছু পাওয়া যায় না, এবং করার মধ্য দিয়ে তার প্রতি যে আমাদের যে তার সাথে যে আমাদের সংযুক্তি, সেই সংযুক্তিটি আরো বেশি প্রগাঢ় হয়, সেটি আরো শক্তিশালী হয়, সেটি আরো সংহত হয়। তাই এই এই প্রচেষ্টাগুলোর প্রয়োজন অবশ্যই আছে, এবং আমাদের এই প্রচেষ্টাগুলোকে বিভিন্নভাবে ধরে রাখারও প্রয়োজন আছে, এবং সেইভাবে করে আমরা যতভাবে মানুষের মাঝে এটা ছড়িয়ে দিতে পারি সেটি নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। শ্রী শ্রী ঠাকুরের একটি কথা মনে পড়ছে। শ্রী শ্রী ঠাকুর তার বিভিন্ন জায়গায় বলেছেন যে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে তাকে ছড়িয়ে দেওয়ার কথা। সেটি মানে পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে টিভি, রেডিও, বিভিন্ন মাধ্যমে তিনি কিন্তু তাকে ছড়িয়ে দিতে চেয়েছেন, মানে তাকে ছড়িয়ে দিতে বলেছেন তার আদর্শকে। আরো স্পেসিফিক করে বললে তার আদর্শকে ছড়িয়ে দিতে বলেছেন। কারণ তাকে মানে তার আদর্শের মধ্য দিয়েই তো মানে তার শ্রেষ্ঠ প্রকাশটা হয়। শ্রী শ্রী ঠাকুর যেমন করে বলেছেন যে আমার প্রচার করতে নেমে আমার কথা বলো না, কিন্তু আমাদের কার্যক্রমগুলো এমন ভাবে যদি প্রবাহিত হয় যেটি তাকেই, তার আদর্শকেই পরিবেশন করে এবং তার আদর্শের প্রয়োজনীয়তাকে আমাদের সামনে তুলে ধরতে পারে, এবং মানুষ সেটি রিয়েলাইজ করে যদি তখন সেই প্রয়োজনীয় আদর্শের ওই যে সেন্টার পয়েন্টটা কি সেখানে খুঁজতে গিয়ে তাকে খুঁজে পায়, তাহলেই তিনি সেটি শ্রেষ্ঠ প্রচার বলেছেন। তো সেটি বলছিলাম যে অবশ্যই বিভিন্ন মাধ্যমে ঠাকুর যখন ছিলেন তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, অথবা তেমনটা করে ছিলই না। তাই তার কথার মধ্যে তিনি নিশ্চয়ই তিনি ফেসবুক, ইউটিউবের কথা বলেন নাই, কিন্তু তিনি যেই ইন্ডিকেশনটা দিয়েছেন সেখান থেকে বোঝা যায় যে তার চিন্তাধারার যে মানে এক্সপানশনটা, অথবা মানে তিনি যে তার চিন্তার, অথবা তিনি যে গণ্ডিবদ্ধ হয়ে ভাবতেন না, অথবা তার ভাবনায় যে প্রসারতার ব্যাপারটা আছে। এবং আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের তার কথার বিভিন্ন জায়গায় জানি যে তিনি প্রসারণ অথবা মানে সম্বর্ধনার কথা বলেছেন। তো এই প্রচার মাধ্যমগুলোর কিছু কিছু সম্বর্ধিত রূপ অথবা কিছু কিছু বর্ধিত রূপ তো হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অথবা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো। তাই ডেফিনেটলি এই প্রচেষ্টাগুলোর প্রয়োজন আছে, এবং ঠাকুর যে রেটে তার এই প্রচারটা চেয়েছেন, ঠাকুর বিভিন্ন জায়গায় দেখা যায় যে তিনি একটা ওয়ার্ড ইউজ করতেন যে আদর্শের প্রোপাগান্ডা প্রয়োজন, মানে সেটাকে প্রচার প্রয়োজন। আরেক জায়গায় ঠাকুর বলছেন যে আমার প্রোপাগান্ডার থেকে প্রোপাগেশন শব্দটা অনেক বেশি ভালো লাগে, কারণ ওই প্রোপাগেশন শব্দটার মধ্যে মানে মানে একটা পজিটিভ ভাইব আছে। তো
আমাদের আশেপাশের প্রতিটি সত্তার সম্বর্ধনার যে একটা রেসপন্সিবিলিটি শ্রী শ্রী ঠাকুর নিজে তার আদর্শের উপর ন্যস্ত করেছেন, সেটি তো অটোমেটিক্যালি হয়ে যাবে না, সেটিকে এক্সিকিউট করার প্রয়োজন আছে, এবং এক্সিকিউশনের একটা ওয়ে হচ্ছে তার কথাগুলোকে ছড়িয়ে দেওয়া। এবং ওই যে বলছিলাম, সেই কথাগুলো বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে, এবং সেখানে শ্রী শ্রী ঠাকুর এই প্রচারের বিভিন্ন রকম আলোচনা তিনি করেছেন, বিভিন্ন রকম পদ্ধতির কথা তিনি বলেছেন। তার মধ্যে এই প্ল্যাটফর্মগুলো নিশ্চয়ই একটা পদ্ধতি, এবং নিশ্চয়ই আমাদের আরো অনেক এর থেকেও ইফেক্টিভ প্রয়োজনীয় পদ্ধতি আছে, কিন্তু নেভারদিলেস আমাদের সব রকম প্রচেষ্টাই চালিয়ে যেতে হবে। তো আমি মনে করি যে ডেফিনেটলি এই প্রচেষ্টাগুলোর প্রয়োজনীয়তা আছে। অসংখ্য কৃতজ্ঞতা দাদাকে, খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট, ইন্সপায়ার করার মতো একটা কমপ্লিমেন্ট করার জন্য আপনাকে। এবং আমি দাদাকে সবিনয়ে অনুরোধ করছি, আজকের যে আলোচ্য বিষয় যে বিদ্রোহ বনাম বিপ্লব, আমরা জানবো শ্রী শ্রী ঠাকুরের আদর্শে বিদ্রোহ বা বিপ্লব কাকে বলে। আজকে আমরা সেই বিষয়টুকু শ্রদ্ধেয় দাদার কাছ থেকে জানবো। যে কথাটি বলছিলাম, শ্রদ্ধেয় দাদা এবং মাতৃমণ্ডলী মা যারা দেখছেন এবং দেখবেন, প্রত্যেককে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আপনার টাইমলাইনে ছড়িয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে আমাদেরকে করতে পারেন কমেন্টস করে। আমি আপনাকে আবারও একটু বিরক্ত করলাম, এবং সবিনয় অনুরোধ করছি আপনার যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য। দাদা জয় গুরু, আমার প্রণাম নিব। জয় গুরু, প্রণাম। হ্যাঁ, যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যে আসলে যে আলোচ্য বিষয়টি, যে বিপ্লব এবং বিদ্রোহের মধ্যে পার্থক্য, আমাদের আসলে আমরা এমন একটা সময়ে বাস করছি, ব্যাপারগুলো আমরা বিশেষত এই শব্দগুলো আমরা খুব বেশি শোনা হয় আজকাল। শব্দগুলো আমাদের যে বর্তমান সময়ের যে ক্যানভাস, সেখানে খুব বেশি মানে আসা যাওয়া করে, এবং এই শব্দগুলোর খুব শক্ত উপস্থিতি রয়েছে। সো সেই জায়গা থেকে আমাদের আসলে ব্যাপারগুলো নিয়ে আমাদেরও বিভিন্ন রকম ভাবনা চিন্তা বিভিন্ন দিকে আবর্তিত হয়। তো সেই জায়গা থেকে আজকের এই বিষয়টি নিশ্চয়ই খুবই প্রাসঙ্গিক। আমি ভূমিকায় না গিয়ে আমি সরাসরি যদি আলোচনায় প্রবেশ করি, শ্রী শ্রী ঠাকুর তার একটা পার্টিকুলার স্টাইল আছে। তিনি যে কোনো বিষয় নিয়ে যখন কথা বলতেন, তিনি প্রথমে শব্দগুলোর ধাতুগত অর্থে প্রবেশ করতে চাইতেন, এবং ঠাকুরের বিভিন্ন সময় দেখা গেছে তিনি ধাতুগত অর্থে গিয়ে সেই শব্দগুলোর মূল অর্থ উদ্ধার করে তারপর আমরা আসলে সেই মতো করে সেই বিষয়টাকে ভাবছি কিনা, সেই মতো করে সেই বিষয়টি নিয়ে চলছে কিনা, সেটি শ্রী শ্রী ঠাকুর বলতেন। এবং তার আশেপাশে তার যে তিনি যেভাবে করে আলোচনা করতেন, সেখানে তিনি মানুষকে সেভাবে করে ভাবতে অনুপ্রাণিত করতেন। তো আমি দেখছিলাম যে এই বিপ্লব এবং বিদ্রোহ শব্দ দুটির ধাতুগত অর্থ কি। আমি দেখছিলাম যে বিপ্লব শব্দটির যে মূল ধাতু অর্থাৎ প্লু ধাতু, সেই প্লু ধাতুর অর্থ হচ্ছে মানে ভাসিয়ে নেওয়া যাওয়া, মানে মানে একটা প্লাবন সৃষ্টি করা। অর্থাৎ বিপ্লব মানে হচ্ছে একটা বিশেষ প্লাবন, একটা মানে একটা স্রোত সৃষ্টি করা, একটা সর্বপ্লাবী একটা মানে আয়োজন, যদি বিভিন্নভাবে সেটিকে বলা হয়। এবং বিদ্রোহ শব্দটির যে ধাতু, সেই ধাতুটি হচ্ছে দ্রুহ ধাতু। দ্রুহ ধাতু মানে হচ্ছে ধ্বংস করা, অনিষ্ট করা, বিনাশ সাধন করা। তাই এই ধাতুগত অর্থটি যখন আমি দেখছিলাম, তখনই আসলে উপলব্ধি করতে পারছিলাম যে বিদ্রোহ শব্দটির মধ্যে এক ধরনের ধ্বংসের বার্তা আছে।
বিনাশের, অনিষ্টের একটা এসেন্স আছে। তো শ্রী শ্রী ঠাকুরের যে তিনি যে বিভিন্ন সময়ে তার সাথে যে কথা হয়েছে তার ভক্তদের সাথে, এবং তিনি এই বিপ্লব বিদ্রোহ ব্যাপারগুলো তার কাছে বিভিন্ন সময় এসেছে, যেমন করে সমসাময়িক বিষয় থেকে শুরু করে মোটামুটি প্রায় সব রকম বিষয় তো তার সামনে আলোচিত হয়েছে, এবং তিনি সব বিষয়েই তো তার যে জীবনীয় কথা সেটি আমাদেরকে জানিয়েছেন। তো শ্রী শ্রী ঠাকুরকে কেষ্টদা একবার প্রশ্ন করলেন যে ঠাকুর, পৃথিবীতে বিপ্লবের পর বিপ্লব এসেছে, কিন্তু মানুষের যে খুব একটা পরিবর্তন হয়েছে তা তো না। তো ঠাকুর যেটি বলেছেন যে আসলে আমরা এই বিপ্লবের পর বিপ্লব এসেছে সত্য কথা, কিন্তু যেই কারণে এই বিপ্লবটি করা হয়েছিল সেই বিপ্লবটি যেই উদ্দেশ্যে সাধিত হয়েছিল অথবা যেই ইন্টেনশন এটার মধ্যে ছিল সেই ইন্টেনশনটা এক্সিকিউট করা গেছে কিনা। ঠাকুর বলেছেন যে শ্রেষ্ঠ বিপ্লব সেটি যেটি আমাদের মধ্যে একটা ইষ্টপ্রাণতার প্লাবন সৃষ্টি করতে পারে। ওই যে বলছিলাম যে বিপ্লব মানে যে একটি প্লাবন সৃষ্টি করতে পারে। তো আমার যদি ভুল বলে না থাকে, আলোচনা প্রসঙ্গের একাদশ খণ্ডে এই আলোচনাটি কেষ্টদাস শ্রী শ্রী ঠাকুরের সাথে করছিলেন যে মানুষ, ঠাকুর বলছেন যে বিপ্লবে হয় কি, বিপ্লবে অনেক সময় দেখা যায় যে মানুষের দোষ নিয়ে বেশি শোরগোল হয়, যে আমরা হয়তোবা একটা বিপ্লব সৃষ্টি করলাম এবং এই বিপ্লব সৃষ্টি করার মধ্যে দিয়ে আমরা বললাম যে আমরা একটা পরিবর্তন আনছি। তো পরিবর্তন আনছি মানে যে আমরা একটা ব্যবস্থাকে আমরা পরিবর্তন করছি, কিন্তু আমাদের এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটা পজিটিভ আপলিফটমেন্ট, একটা পজিটিভ চেঞ্জ অথবা একটা ইমপ্রুভমেন্ট, রাইট? ইমপ্রুভমেন্ট মানে সেখানে নিশ্চয়ই কিছু ডাউন সাইড ছিল, সেই ডাউন সাইডটাকে আমি ইমপ্রুভ করতে চাচ্ছি। কিন্তু আমরা এই বিপ্লব করতে গিয়ে যদি শুধু ডাউন সাইডের উপর বেশি মনোযোগ দিয়ে বসি তাহলে কিন্তু বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হয়। ঠাকুর সেই জায়গায় বলছেন যে মানুষের দোষ নিয়ে বেশি শোরগোল না করে তাই করা লাগে যাতে মানুষের মধ্যে ইষ্টপ্রাণতার প্লাবন সৃষ্টি করা যায়। আর সেটি না করার কারণেই, কেষ্টদার প্রশ্নের উত্তর হচ্ছে সেটি না করার কারণেই কিন্তু অনেক বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবগুলোর আসলে সেরকম সাফল্য অথবা সেই রকম সার্থকতা আমাদের জীবনে আনতে পারেনি। শ্রী শ্রী ঠাকুরের কাছে এই ধরনের আরো অনেক আলোচনা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে বিপ্লব আসলে আমাদের কাছে যে বিপ্লব অনেক বিপ্লব হয়, যেই বিপ্লবগুলোর উদ্দেশ্য অমৃত গ্রহণ থাকে না। ঠাকুর বলছেন যে বিষ বিপ্লব ভালো না, অমৃত বিপ্লব ভালো। মানে যে ঠাকুর যে কথাটি বলেছেন যে আমি আরেকটা জায়গায় দেখছিলাম যে আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে ঠাকুর বলছেন যে বিপ্লব ভালো, কিন্তু বিপ্লবটা হওয়া চাই অমৃতবর্ষী। বিষ বিপ্লব ভালো না, বিদ্রোহ জিনিসটা ভালো না। আবার অবশ্য ফর বিকামিং অর্থাৎ বৃদ্ধির জন্য যা তাকে আমরা বিদ্রোহ বলি না। মানে ব্যাপারটা হচ্ছে এটা আমরা আসলে যে নামেই তাকে সংজ্ঞায়িত করি, আমরা বিপ্লব বলি, বিদ্রোহ বলি, সংস্কার বলি, অভ্যুত্থান বলি, ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে আসলে এটার ইম্প্যাক্টটা কি। আমি প্রথমে ভাবছিলাম নিশ্চয়ই এটা মানে আমরা কোন ইন্টেন্ট নিয়ে করছি। তখন শ্রী শ্রী ঠাকুরের অনেক আগে পড়েছিলাম, শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে একটা জায়গায় ঠাকুর বলছিলেন, তো কালকে রাতে একবার খুঁজে দেখলাম যে ওই ব্যাপারটা খুঁজে পাওয়া যায় কিনা। আলোচনা প্রসঙ্গে এক জায়গায় আমি পড়েছিলাম, ঠাকুর বলছেন যে জেমসের একটা কথা উল্লেখ করে ঠাকুর বলছেন যে তার ওই কথাটা ভালো লাগে। কথাটা হচ্ছে এমন যে ইট ইজ দ্য পারপাস দ্যাট গড লুকস অ্যাট, নট দ্য ইন্টেনশন। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় বলি যে হ্যাঁ আমি তো এই কাজটা করতে গিয়েছিলাম, আমার একটা ভালো ইন্টেনশন নিয়ে আমি কাজটা করতে গিয়েছিলাম, আমার একটা ইন্টেন্ট ছিল। ঠিক একইভাবে ধরেন যে আপনি একটা বিপ্লব করতে যাচ্ছেন, বিপ্লব করার সময় ইন্টেনশনটা ভালো ছিল যে আমরা একটা পজিটিভ চেঞ্জ আনতে চাই আমাদের জীবনে, হতে পারে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে। কিন্তু ঠাকুর বলছেন যে জেমস যে কথাটা বলেছেন সেটি তার খুব পছন্দ হয়, কারণ তিনি বলছেন যে ইট ইজ দ্য পারপাস
দ্যাট গড লুকস অ্যাট নট দ্য ইন্টেনশন। অর্থাৎ ঠাকুর বলছেন যে ইন্টেনশনটার দিকে মানে ইন্টেনশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পারপাসটা। তো ঠাকুর বলছেন যে পারপাসের ভূতপত্তিগত অর্থ, অর্থাৎ ওই যে বলছিলাম যে ঠাকুর ভূতপত্তিগত অর্থ অথবা ধাতুগত অর্থের উপর মনোযোগ দিতেন। তো ঠাকুর বলছেন যে পারপাস আর ইন্টেনশনের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে ভূতপত্তিগত অর্থতে। ঠাকুর বলছেন যে পারপাসের ভূতপত্তিগত অর্থ হচ্ছে সেট ফোর্থ, অর্থাৎ অ্যাকশন। মানে তিনি বলছেন যে কি উদ্দেশ্য নিয়ে কি কাজের মধ্যে তুমি নিজেকে ন্যস্ত করেছো সেইটাই হলো কথা, তোমার অলস ইচ্ছার কোনো দাম নেই। ধরেন আমার ইন্টেনশন হচ্ছে, আমি আজকের ইন্টেনশন ছিল যে আমি আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে চাই, কিন্তু আমি হয়তোবা যোগ দিতে পারলাম না। তো ঠাকুর বলছেন যে তোমার অলস ইচ্ছার কিন্তু কোনো দাম নাই, দাম আছে হচ্ছে তুমি কি উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা কাজে বাস্তবায়ন করার জন্য তুমি কি করেছো। অর্থাৎ ঠাকুর বলছেন যে পারপাস মানে হচ্ছে সেটাই যেটা নট অনলি ইয়োর ইন্টেনশন অ্যালং উইথ অর এক্সিকিউটেড ইন অ্যাকশনস। মানে চিন্তাকে যখন আমি কাজে বাস্তবায়িত করতে পারবো সেই চিন্তাটাকে ঠাকুর বলছেন পারপাস। আর চিন্তা আছে কাজে বাস্তবায়িত করতে পারলাম না, ঠাকুর বলছেন সেটা হচ্ছে ইন্টেনশন। তো সেজন্যই বলছিলাম যে একটা বিপ্লব করতে গেলে হয়তোবা যারা বিপ্লব করতে গেছেন অথবা যে বিপ্লবের ডাক যারা দিয়েছেন তারা প্রথমে একটা ভালো ইন্টেনশন শো করেছেন, কিন্তু বিপ্লবটা আসলেই বিপ্লব নাকি সেটা বিদ্রোহ, সেটা ডিসাইসিভ ফ্যাক্টরটা হচ্ছে আসলে সেই বিপ্লবটা এক্সিকিউটেড হয়েছে কি করে এবং সেই বিপ্লবটা আসলে কি চেঞ্জ এনেছে, সেটার অ্যাকশনটা কি ছিল। সেই অ্যাকশনটা যদি ওই ইন্টেনশনের সাথে ম্যাচ না করে তাহলে আসলে সেটা বিপ্লব না, অথবা সেটা ওই পার্টিকুলার পারপাসটা সার্ভ করে নাই। তার মানে সেখানে একটা পজিটিভ চেঞ্জ আনাটা পারপাস ছিল না, সেটা হয়তো ইন্টেনশন ছিল। বাট গড লুকস অ্যাট দ্য পারপাস, জেমসের যে উক্তিটা শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন। তো আমার মনে হয় যে এই জায়গায় এটা ইম্পর্টেন্ট যে ঠাকুর বলছেন যে বিকামিং এর জন্য যদি কিছু হয় তাহলে সেটা আসলে বিদ্রোহই না। আমি যদি সেটা বিদ্রোহ নাম দিয়েও করি, বাট সেটা যদি সত্তার সংবর্ধনা নিয়ে আসে সেটা বিদ্রোহ না। আর আমি যদি বিপ্লব নাম দিয়ে কিছু করি কিন্তু যেটা সেটা সত্তার সংবর্ধনা আনতে না পারে, সমাজে অমৃত বর্ষণ করতে না পারে, সমাজে একটা পজিটিভ প্লাবন সৃষ্টি করতে না পারে, তাহলে সেটাকে আমি যত সুন্দর নামই দেই, সেটাকে আমরা বিপ্লব নামে আখ্যায়িত করি, সেটা বিপ্লব না। কারণ আমাদের মানে আমরা একটা কথা বলি না যে বৃক্ষ তোমার ফলে পরিচয়, তার মানে একদম আমাদের ওই ফলটা যে কনসিকুয়েন্সটা, আমার যে কি আউটকামটা আসছে সেইটাই আসলে ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট নট দ্য ইন্টেনশন। এবং ওই যে বলছিলাম যে শ্রী শ্রী ঠাকুরের লিটারেচারে তিনি এত সর্বব্যাপী, এত কম্প্রিহেন্সিভ তার ডিসকোর্স গুলো, তিনি এত বিভিন্ন দিকে আলোচনা করেছেন, মোটামুটি সব দিকেই প্রত্যেকটা দিকেই মানে তিনি বলে গেছেন এবং তার কথার মধ্য থেকেই কিন্তু ওই সূত্রটা আবিষ্কার করা যায়। ওই যে কথাটা বলছিলাম, যে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আসলে ওই অলস ইচ্ছার কোনো দাম নেই। যেমন এই ব্যাপারে কিন্তু ঠাকুরের আরো বিভিন্ন জায়গায় অনেক আলোচনা আছে, অনেক কথা আছে। তিনি যেমন বলেছেন যে কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নর। তো ওটাই বলছিলাম যে আসলে ওই পারপাসটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি ওই আলোচনাটি আনলাম। এছাড়াও শ্রী শ্রী ঠাকুরের কাছে আসলে বিপ্লব সম্পর্কে আরো অনেক কথা হয়েছে এবং আমি আরো কিছু জায়গা দেখছিলাম যে ঠাকুর বলছিলেন যে বিপ্লব হওয়া চাই কনসেন্ট্রিক, মানে বিপ্লব যে আমি করব ওই যে তার একটা সোর্স থাকতে হবে, সোর্স একটা আদর্শ কেন্দ্রিক বিপ্লব হওয়া চাই, অর্থাৎ একটা সুকেন্দ্রিক বিপ্লব হওয়া চাই। ঠাকুর বলছেন যে বিপ্লব চাই, বিদ্রোহ নয়। বিদ্রোহ থাকবে বাঁচাবাড়ার বিরোধী যা তার বিরুদ্ধে,
অর্থাৎ আপনি বিদ্রোহ করতে পারেন, মানে আমি যে বলছিলাম যে বিদ্রোহের যে ধাতুগত অর্থ যেটি বলছে যে ওই দ্রুহ ধাতু থেকে এসেছে, যার অর্থ বিনষ্ট করা অথবা নস্যাৎ করে দেয়া, ধ্বংস করে দেয়া। ধ্বংস হতে পারে, ধ্বংস করা যাবে তাই যা ধ্বংসের নিয়ামক অথবা ধ্বংসের প্রবর্তক। অর্থাৎ আপনার শরীরে রোগ বাঁধলে সেটিকে আপনি ধ্বংস করেন। কেন করছেন? ঠিক। ওই যে পারপাস হচ্ছে আপনার জীবনকে অক্ষুণ্ণ রাখা, আপনার সুস্থতাকে বিধান করা। সেজন্যে মানে ডাক্তাররা যখন প্রসিডিওর করেন, তারা যখন কোনো অপারেশন করেন, সেই অপারেশনকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ সে অপারেশন তো, সে অপারেশনের পারপাসটা কি? পারপাসটা হচ্ছে জীবন, পারপাসটা হচ্ছে বিকামিং। তাই ঠাকুর বলছেন যে বিদ্রোহ নাম দিয়ে করো, সমস্যা নাই, কিন্তু সেই বিদ্রোহ যদি বাঁচাবাড়ার বিরোধী যা তার বিরুদ্ধে হয়, তাহলে সেই বিদ্রোহ ভালো। এবং সেটা সেই দৃষ্টিকোণ থেকে আসলে সেটা বিদ্রোহই না, সেটা তো বিপ্লব, কারণ সেটার মধ্য দিয়ে অমৃত বর্ষণ হবে। তাই ঠাকুর বলছেন এই যে আমি যা করছি সেটা আলটিমেটলি পারপাসটা কি, সেটা আমার কোন পারপাস সার্ভ করবে, এইটার জন্যই তো আমার ওই সেটাকে সুকেন্দ্রিক হওয়া প্রয়োজন। সেটা যদি সুকেন্দ্রিক না হয়, অর্থাৎ বিপ্লব যদি সুকেন্দ্রিক না হয়, তাহলে আর আমার পক্ষে সেই যে সেই পারপাসটা সার্ভ করার সুযোগ নেই। এবং ঠাকুর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্য দিয়ে আমার মনে হয় যে আসলে এই এই ধারণাটি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে যে আসলে বিপ্লব আর বিদ্রোহের মধ্যে কি পার্থক্য, এবং কখন সেটি বিপ্লব হয়, কখন আর বিদ্রোহ হয়। যেমন যেমন চিন্তা করে দেখেন, ঠাকুর মানে ধরেন আপনি আমরা দেখি না যে কোথাও প্লাবন হচ্ছে, বন্যা হচ্ছে, তো সেই প্লাবন অথবা বন্যা যখন হয়, তখন কিন্তু সেখানে যত খড় কুটা থাকে সবগুলো কিন্তু ভেসে যায়। মানে সেটি কিন্তু পুরো ওই ওই অঞ্চলটাকে মানে অন্য ভাবে পরিশীলিত করে ফেলে। ঠাকুর ঠাকুর বলছেন যে যে অনেক সময় হয় কি, ঝড় হয়। ঠাকুর আরেক জায়গায় বলছেন যে ঝড় যখন উঠে, তখন ঝড়ের উদ্দেশ্য থাকে না, কিন্তু মানে ঝড় কিন্তু এই উদ্দেশ্যে ঝড় হয় না যে সে সব ধ্বংস করে ফেলবে। মানে প্রাকৃতিক কিছু ব্যাপার যখন সংগঠিত হয়, মানে কিছু ডিটারমাইনিং ফ্যাক্টর যে যখন একসাথে কাজ করে, এবং ওই যখন একটা চাপ সৃষ্টি হয়, সেই চাপটা নির্গত করার জন্য ঝড়ের সৃষ্টি হয়। ঠাকুর বলছেন ঝড়ের উদ্দেশ্য কিন্তু ঘর ফেলা নয়, সে ঝড় তার গতিপথে যেতেই থাকে, সেখানে যদি কোনো বাধা এসে দাঁড়ায়, তাহলে সেটি উপড়ে যায়, সেটি ধ্বংস হয়ে যায়। ঠাকুর বলছেন ঠিক একইভাবে যে যখন কোনো প্লাবন সৃষ্টি হয়, যখন কোনো বন্যা হয়, সেই বন্যা তো আসলে কাউকে ডুবিয়ে দেওয়ার জন্য শুরু হয় না, সেটা তো একটা পার্টিকুলার আমাকে দেখা যাচ্ছে? না, একটু ক্যামেরাটা অফ হয়ে গেছে মনে হচ্ছে দাদা। হ্যাঁ, আমিও তাই দেখতে পাচ্ছি। আমি জানি না কেন হয়েছে, আমি দেখি এটা ঠিক করা যায় কিনা। আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? শোনা যাচ্ছে। হুম, ঠিক ঠিক হয়েছে না? ঠিক আছে দাদা। আবারও মনে হয় স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা, আবার আচ্ছা, আমি একটু রিজয়েন করি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, ইষ্ট প্রতিষ্ঠা পরমেশু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন শুধু আপনার শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে, এবং আপনারা চাইলে কমেন্টস করতে পারেন আজকের যে আলোচ্য বিষয় বিদ্রোহ বনাম বিপ্লব, সেই বিষয়বস্তুর উপর যদি কারো কোনো কিউরিসিটি থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব
আজকের যিনি আলোচক আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় শ্রী রানা মজুমদার দাদা, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র যাজক আশীর্বাদ পুষ্ট দাদার মধ্য দিয়ে আমরা সেই উত্তরটাকে আমরা আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এবং যে কথাটি বলছিলাম, আপনারা চাইলে পরবর্তীতে এই অনুষ্ঠানটিকে আমাদের যে আলোকবর্তিকা ইউটিউব পেজ আছে সেখান থেকে আপনারা উপভোগ করতে পারেন। কারণ ফেসবুকের নিয়ম অনুসারে অ্যা আপনারা তো জানেন সবাই ১ মাস পর এই লাইভ সেশন গুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। যার কারণে আসলে এটা ১ মাস পর এটা দেখা সম্ভব না। আর আপনারা যদি চান এই অনুষ্ঠানটিকে উম সারা বছর দেখতে পারেন যদি আপনারা আমাদের সেই এ YouTube চ্যানেলটাকে যদি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন, তাইলে এই অনুষ্ঠানটি আপনারা সেখান থেকে উপভোগ করতে পারবেন। যে কথাটি বলছিলাম আমাদের সাথে যিনি যুক্ত হয়েছিলেন শ্রদ্ধেয় দাদা, নেটওয়ার্কিং ইস্যুর কারণে একটু ডিসকানেক্ট হয়েছে। আমরা চেষ্টা করছি দাদাকে আবারও যুক্ত করার জন্য। নিশ্চয়ই হ্যাঁ, আমরা দাদাকে হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? দাদা শোনা যাচ্ছে। আপনি কন্টিনিউয়াস করতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা। যে কথাটি বলছিলাম যে ঠাকুর আ ওই ব্যাপারটি বলছিলেন যে আমি যখন বলছি যে বিপ্লবের আসলে অবজেক্টিভ হতে হবে অমৃত বর্ষণ। কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন সময় যে বিপ্লব যে দানা বাঁধে সেটি কিন্তু আ মানে সেটার পটভূমিটা তো পজিটিভ থাকে না। তাই না? তো ঠাকুরের কাছে ঠিক, প্রশ্ন করা হচ্ছে যে, আপনি যে বলছেন বিপ্লবের আ মানে অমৃতবর্ষী বিপ্লব হতে হবে। কিন্তু একটা বিপ্লব যখন গড়ে ওঠে, বিপ্লবের মানে বিপ্লবের সূত্রপাত হয় সহজ কথায়, সেটি তো কোনো পজিটিভ ভাইব থেকে তো বিপ্লবের সূত্রপাত হয় না। আ তো তখন ঠাকুর তার প্রশ্নের উত্তরে বলছেন যে, ঠাকুরকে আসলে আ একজন দাদা প্রশ্ন করছিলেন যে বিপ্লবের প্রয়োজনীয়তা সম্পর্কে মানে প্রশ্ন তুলছিলেন যে একটা নির্দিষ্ট প্রেক্ষাপটেই তো বিপ্লবের প্রয়োজনীয়তা চলে আসে। তো ঠাকুর সেখানেই এই যে এই ঝড়ের অথবা এই বন্যার ওই এক্সাম্পলটা দিচ্ছেন যে আমাদের আল্টিমেট অবজেক্টিভটা কি? আমাদের আল্টিমেট অবজেক্টিভটা হচ্ছে আমরা আমাদের জন্য এবং আমাদের অন্য সবার জন্যে আমরা আ মানে সুস্থ বাঁচা-বাড়ার একটা পরিবেশ নিশ্চিত করতে চাই। এবং আ এই সুস্থ বাঁচা-বাড়ার পরিবেশটা নিশ্চিত করার বিপক্ষে যদি কিছু থাকে সেটাকে আমরা আমাদের রেজিস্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে। এবং আ কিন্তু এখানে আমরা কারো মরণ চাইতে পারি না। ঠাকুর বলছেন যে আ মানে ঠাকুর যেটি বিভিন্ন জায়গায় বলেছেন যে মানে আ বেস্ট অ্যাপ্রোচ কি? বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আ যাতে করে আমি যার যেই বিষয়টা আমার ভালো লাগছে না, তার সেই বিষয়টা ভালো লাগছে না বলে তাকে তো আমি ধ্বংস করে দিতে পারব না। যার যে বিষয়টা ভালো লাগছে না, তার যেই বিষয়টা ভালো লাগছে না, সেই বিষয়টা অথবা তার সেই দিকটা, তার সেই দোষটাকে আমার ধ্বংস করতে হবে অথবা সেই দোষটা বিতাড়নের চেষ্টা করতে হবে। তো এই অবজেক্টিভটা আসলে আমাদের মাথায় কতজনের আছে আমি সেটা উপলব্ধি করতে পারি না। বিশেষ করে যেই আশেপাশের প্রকৃতি পরিবেশ অথবা বিশেষ করে বাংলাদেশে যেই ধরনের অবস্থা চলছে সেখানে দেখলে যেটা মনে হয় যে আসলে আ আমাদের যেই চিন্তাটা অথবা আমাদের ফোকাসটা এমন হয়ে গেছে যে হয় এসপার নয় ওসপার। অর্থাৎ আমি আ তাকে আমার মতো করে চাই। সে যদি আমার মতো না হয় তাহলে এখানে তার এই পৃথিবীতে থাকারই প্রয়োজন নেই। কিন্তু ঠিক। এভাবে করে তো সমাজ চলে না। আ এভাবে করে চললে আমাদের এই মানব সভ্যতার যে আমরা বিবর্তন বলছি, সেই মানব সভ্যতার বিবর্তন তো সম্ভব হচ্ছে না। হতো না। সেই বিষয়ে শ্রী, শ্রী ঠাকুর আলোচনা করেছেন। আমি হয়তোবা একটু পরে সে বিষয়ে আলোচনা করব। কিন্তু যে ব্যাপারটা শ্রী, শ্রী ঠাকুর এখানে বলছেন যে আমরা কারো মরণ চাই না, সবারই জীবন চাই। এটা হচ্ছে তার কথা। এবং এই হলো আমাদের অমৃত বিপ্লব। তিনি অমৃত বিপ্লবকে সংজ্ঞায়িত করছেন যে সমস্যা আছে অথবা অনেক মানুষের দোষ আছে।
আমরা কারো মরণ চাই না, আমরা সকলের জীবন চাই, এবং এটাই হচ্ছে অমৃত বিপ্লব। আমাদের এই যে মানে অমরণ অভিযান, সেই অভিযানটা কেউ রুখতে পারবে না। অভিযানটা আমাদের শুরু করতে হবে। এখন এই অভিযানটা শুরু করতে গিয়ে সেখানে যদি সেটা যদি কেউ রুখতে যায়, তাহলে প্রকৃতি তাকে খতম করে দেয়, কিন্তু বিপ্লব তার জন্য দায়ী নয়। তাহলে শ্রী শ্রী ঠাকুর কিন্তু কোনো আবেগ আপ্লুত করে কোনো কথা বলতেন না। তার প্রত্যেকটা কথাই খুব মানে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ বের করা সম্ভব। অর্থাৎ তিনি তার প্রত্যেকটা কথাকে খুব ক্রিটিক্যালি অ্যাসেস করে আমরা কিন্তু দেখতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে কথাগুলোর যে জীবনীয় বার্তা, সেই জীবনীয় বার্তাটা ইমোশনাল কোনো কথা না, সেটা কমপ্লিটলি একটা প্র্যাকটিক্যাল গাইডেন্স। তাই ঠাকুর এখানে ওই কথাটি বলছেন যে ঝড় যখন শুরু হয় তখন তার ইন্টেনশন থাকে না সে ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু তার যে গতিপথে সেখানে যদি কোনো কিছু এসে উপস্থিত হয় সেটা অটোমেটিক্যালি উবে যায়, কিন্তু ওই যে বললাম ওই পারপাসটা সেখানে থাকে না। সেজন্য আমি শুরুতে কথাটা বললাম যে এই পারপাসটা থাকে না। সেই পারপাসটা মানে আমি ওই একটা ধ্বংসের পারপাস সার্ভ করার জন্য বিপ্লব করতে পারি না। আমাকে আমার পারপাসটাই থাকবে জীবন। সেই জীবন গঠন করতে গিয়ে অথবা আমার জীবন সম্বর্ধনার পথে যদি অজীবনীয় কিছু আসে সেটা প্রাকৃতিক ভাবেই সেটা কিন্তু মানে উড়ে যাবে, কিন্তু উড়িয়ে দেওয়ার জন্য আমি বিপ্লব সৃষ্টি করতে পারি না। সেই কথাটাই বলছিলাম। এখানে আরেকটি কথা আমি আমার যোগ করতে চাই, আপনি যদি প্রাসঙ্গিক হলে সেটা একটু বলবেন। অবশ্যই। বিপ্লবের বা বিদ্রোহের নাম দিয়ে যে কাজটুকু আমরা করছি, বা আমরা এখান থেকে মানে আমাদের যে ইন্টেনশন বা পারপাস, যে যুক্তিটা বা যে কথাটা শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গটা আপনি টানলেন, সেটার মূল যে এফেক্টটা আমরা রোড কজটাকে অ্যানালাইসিস করছি না বিদায় কি এটা হচ্ছে নাকি দাদা? যে অ্যাটেনশন টু ডিটেইল দেওয়ার আমরা চেষ্টা করছি না, যে আমরা মানে কি করছি সেই বিষয়টাকে আমরা সেই রোড কজটাকে আমরা অ্যানালাইসিস করছি না বিদায় কি এই প্রবলেম গুলো হচ্ছে। আমাদের অস্বস্তিকর বিপ্লব, যে অমৃত বিপ্লবটা আমাদের কাছে অস্বস্তিকর বিপ্লবে পরিণত হচ্ছে, এটার মূল এফেক্টটা মানে কোথায় দাদা সেটা? হ্যাঁ, আমার মনে হয় ওই যে ঠাকুর যে বলেছেন যে ওই পারপাসটা আমরা তো আমাদের কেন আদর্শ প্রয়োজন হয়, আমাদের কেন হচ্ছে যুগাদর্শ প্রয়োজন হয়, আরো স্পেসিফাই করে বললে সেটি হচ্ছে আমরা আমাদের পারপাস গুলো মানে এক্সাক্ট পারপাস অথবা রাইট পারপাস, যদি বলি রাইট পারপাস সম্ভবত দাদা একটু নেটওয়ার্কিং ইস্যুতে আছে। নিশ্চয়ই আমরা আবারও দাদাকে চেষ্টা করব ওই নেটওয়ার্কিং ইস্যুটা সলভ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত দাদা আমাদের নিশ্চয়ই কোনো একটা নেটওয়ার্কিং ইস্যুতে আবারও আটকে গেছেন। আমরা চেষ্টা করব দাদাকে আবারও যুক্ত করার জন্য, এবং আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন এই আশাটুকু ব্যক্ত করছি। আপনারা যে কথাটি বলছিলাম প্রতিবার এন্ডে আপনারা এখনো যারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করে দেননি, প্রত্যেকের কাছে আবারও বিনীত অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠানটিকে আপনার শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে সর্বত্র ছড়িয়ে দিতে পারেন, এবং এই হ্যাঁ, আমরা চেষ্টা করছি আবারও দাদাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, দাদা দুঃখিত, আমি আসলে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল।
আমি জানি না আসলে আমার কথার কতটুকু শোনা গেছে। আমি বলছিলাম, হঠাৎ করে দেখি নাই। আচ্ছা, ওই প্রশ্নের উত্তর থেকে আমি শুরু করি। আপনি যে হ্যাঁ, প্রশ্নটা করলেন যে আ আ মানে আমরা আ ওই অমৃত বিপ্লব চাইলেও আসলে সেই অমৃত বিপ্লবের সাক্ষাৎ আমরা পাচ্ছি না বা পাইনি। তো এটার রিজনটা হচ্ছে ওই যে ঠাকুর বলেছেন, যে একটু আগে বলছিলাম যে বিপ্লব হওয়া চাই সুকেন্দ্রিক, কনসেন্ট্রিক হওয়া চাই, নচেত হবে না। কারণ ওই যে বলছিলাম যে আমি যে পারপাস যে ডিজাইন করব, পারপাস যে সিলেক্ট করব, রাইট পারপাস যে সিলেক্ট করতে পারবো সেটার তো কোনো গ্যারান্টি নাই। কেন গ্যারান্টি নাই? বিকজ আমরা আমাদের জীবনে আদর্শের প্রয়োজন কেন? আহ, আদর্শের প্রয়োজন এই জন্যে যাতে করে আমাদের একটা গাইড থাকে, একটা প্রিন্সিপাল থাকে, রাইট? মানে আমি যাতে আহ, একজনের আন্ডারে নিজেকে স্ট্যান্ড করাই, দেন আমি আন্ডারস্ট্যান্ড করি। শ্রী শ্রী ঠাকুর আন্ডারস্ট্যান্ডকে যেভাবে করে ব্যাখ্যা করেছেন, তো একজনের আন্ডারে নিজেকে স্ট্যান্ড না করলে রাইট পারপাস কি সেটা আমি আন্ডারস্ট্যান্ড করবো কি করে? তো সেজন্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছেন না যে আমাদের 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 যে দেখা, সেই দেখাটা হচ্ছে রঙিন। কিসে রঙিন? সেটা প্রবৃত্তি দ্বারা রঙিন। সো এই প্রবৃত্তি অভিভূতির কারণেই কিন্তু আমরা আমাদের প্রপারলি আমাদের কাজটা করতে পারি না। তো এই এই কারণেই দেখা যায় যে প্রবৃত্তি অভিভূতির কারণে যেহেতু আমি আমার কাজটা করতে পারি না, সেই জন্যই আমার একজন আদর্শ প্রয়োজন, যে আদর্শ আমাকে হাতে করে তিনি দেখিয়ে দিবেন। তাই না? যে আমরা জানি যে বিপাক পথে হাত ধরে তিনি চলার কায়দা শিখিয়ে দেন, তাই না? তো ঠিক একইভাবে আমাদের বিপ্লবের ক্ষেত্রেও তাই ঠাকুর বলছেন, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তো ঠাকুর বলেছেন যে আমাদের সুকেন্দ্রিক হওয়া চাই, জীবনের প্রতি প্রত্যেকটি ক্ষেত্রে সুকেন্দ্রিক হওয়া চাই। সুকেন্দ্রিক না হলে একটা গাইডিং প্রিন্সিপাল না থাকলে, একটা আদর্শ না থাকলে, আমরা আসলে যেটাই করি সেটাই আমাদের ওই যে অবজেক্টিভ অ্যাচিভ করা সম্ভব হবে না। আমরা একভাবে শুরু করব, আমরা এক জায়গায় গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে শুরু করব। আমি এক পথে চলা শুরু করব, একটা ডেস্টিনেশন মাথায় রেখে আমি মানে হাঁটা শুরু করব, আর পৌঁছাবো আরেকটা ডেস্টিনেশনে। ঠিক তো ঠিক। এইটা হচ্ছে সমস্যা, এবং এজন্যই আমাদের আদর্শের দরকার। এবং যেটি বলছিলাম যে, এবং এই বিপ্লবটা তো, বিপ্লবের ওই পারপাসটা আমাদের কাছে প্রোভাইড করেন আমাদের আদর্শ। আমরা শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে অনুশ্রুতিতে, যে যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেটাই দেখতে পারেন, গ্লানি যেটাই দেখতে পান, পূরণ পুরুষ সেসবগুলি বদলে আনেন অভ্যুত্থান। আমরা জানি না যে অভ্যুত্থান বলে আরেকটা শব্দের সাথে আমরা খুব বেশি পরিচিত। তো এইটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের অভ্যুত্থানের সংজ্ঞা। অর্থাৎ আহ যেখানে যেখানে গ্লানি এসেছে, সেই গ্লানি তো আমাদের সলভ করতেই হবে, সেই গ্লানি তো রোধ করতে হবে। কিন্তু সেই গ্লানি রোধ করবার জন্য আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে আমাদের পূরণ পুরুষ লাগবে। সেই পূরণ পুরুষই আমাদের আসলে এই গ্লানিগুলো রোধ করবার কারেক্ট অ্যাপ্রোচটা, কারেক্ট ওয়েটা তিনি আমাদের শেখান। আদারওয়াইজ কিন্তু আমরা ওই বিপ্লব আসলে যত যাই বলি, সেই বিপ্লব আমরা আসলে আমাদের জীবনে এক্সিকিউট করতে পারবো না। এবং যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কিছু বলতে হ্যাঁ, আমি চাচ্ছিলেন? আপনাকে একটু বলার জন্য আরেকটু পারেন। সেই বিষয়টা হচ্ছে কি, যে আদর্শের কথা বলছেন, আমরা দেখতে পাই প্রত্যেকটা রিলিজিয়ন, যে প্রত্যেকটা ধর্মের একটা একটা আদর্শ আমরা দেখতে পাই। যেমন রসুলকে দেখতে পাই, আমরা দাপর যুগ দিকে শ্রীকৃষ্ণকে দেখতে পাই, পুরুষোত্তম বুদ্ধদেবকে দেখতে পাই, এবং যিশু খ্রিস্টকে দেখতে পাই। আমরা প্রত্যেকটা ধর্মে এক একটা আদর্শ আছে। সেখানে এই আদর্শগুলোর ছায়াতলে যারা এই মানুষগুলো আছে, তারাই তো এই বিপ্লবটাকে অস্বস্তি করে, বা আমরা বিভিন্ন ভুল সংজ্ঞায় দেখছি ওই বিপ্লবটাকে। ওই সঠিক যে শ্রী শ্রী ঠাকুর যেভাবে করে অ্যাটেনশন টু ডিটেল দিতে চেষ্টা করেছেন, সেই বিষয়গুলো আহ, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। এটা যুগ পুরুষোত্তমকে না ধরার কারণে কি এফেক্ট গুলো হচ্ছে, এবং সেখান থেকে যুগ পুরুষোত্তমকে ধরার যে আমাদের
যে সুবিধা অ্যাডভান্সার গুলো যে আমরা অন্য অন্য পুরুষোত্তম থেকে যুগ পুরুষোত্তমকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমাদের যে সুবিধাটা কি যদি একটু বলতেন দাদা, সেখানে কতটুকু গুরুত্ব থাকে যুগ পুরুষোত্তমের, যিনি প্রেজেন্ট, যিনি পুরুষোত্তম লেটেস্ট, তাকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমাদের উপকারটা কতটুকু হয়, সেই জিনিসটা যদি একটু আপনার আলোচনার মধ্যে দিয়ে বলতেন। হ্যাঁ, আমাদের ওই যুগ পুরুষোত্তমকে ধরলে আমাদের সুবিধা হচ্ছে ওই যে ঠাকুর বলছেন যে কেষ্টদা যে জিজ্ঞাসা করেছেন যে এই বিপ্লব, এত বিপ্লব এসেছে, কারণ শুধু তো নিশ্চয়ই দাদার আজকে একটু নেটওয়ার্কিং ইস্যুতে আছেন নিশ্চয়ই। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে এখন। নেটওয়ার্ক মনে হয় আবার ডিস্টার্ব। এখন কি শোনা যাচ্ছে আমাকে? এখন এখন ঠিক আছে, আপনি কন্টিনিউস করতে পারেন। আচ্ছা, একটা ব্যাপার, আমি একটা মেসেজ দিচ্ছি আসলে। আমার আজকে একটা এখান থেকে 4 ঘন্টা দূরে একটা উৎসব আছে, অধিবেশন আছে, সেখানে যাওয়ার কথা। আমাদের তার মনে হয় 10-15 মিনিটস এর মধ্যে হয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, ওটাই বলছিলাম যে ওই যে শুরুতে আমি যেটা বলছিলাম যে ওই যে পারপাস আর ইন্টেনশন নিয়ে কথা বলছিলাম না, যে বলছিলাম যে আসলে আমি আজকের অধিবেশনটায় এখানে মানে কালকে একটা উৎসব আছে এখানে, এখান থেকে কিছুটা দূরে, 4.5 ঘন্টা ড্রাইভ। বাট আমার ইচ্ছা ছিল আসলে সেখানে বুধবারে চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওই গত সপ্তাহ দুয়েক ধরে আমার ওই বাচ্চাটা খুব অসুস্থ, সে তার কাশি জ্বর, তো সেজন্য আচ্ছা। আর যাওয়া যায়নি। তো সেজন্য, কিন্তু যেহেতু কালকে উৎসব, আজকেই তো যেতে হবে, কিন্তু পরবর্তীতে আমি আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে করব, মানে এই টাইমে। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, তাড়াহুড়ো হলেও জাস্ট যেহেতু কথা দিয়েছি, কথাটা রাখার চেষ্টা করি, না হলে আসলে ওই যে সেটা অলস ইচ্ছায় হয়ে যাবে ঠাকুরের ডেফিনেশন। তো যে কথাটি বলছিলাম যে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের যুগ পুরুষোত্তমকে দরকার ওই জন্যই, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের করণীয় কি। এবং ওই যে কেষ্টদা ঠাকুরকে প্রশ্ন করেছেন না যে বিপ্লব এসেছে কিন্তু কোনো লাভ হয়নি কেন, মানে বিপ্লবটা শুরুতে, মানে ওটা হচ্ছে হঠাৎ করে যখন আমরা ওই যে কোথাও যখন, মানে একটা যখন প্রদীপ জ্বালাই, অথবা আরো সহজ করে বললে আমরা যখন ওই যে বাজি ফোটাই না, মানে যখন প্রথমে জ্বালাই, এটা কিন্তু প্রথমে মানে হঠাৎ করে একটা স্পার্ক সেখানে দেখতে পাই, এবং সেই স্পার্ক দেখলে কিন্তু স্পার্কটা অলওয়েজ কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। ঠিক ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই অ্যাট্রাকশনটা সাস্টেইন করছে কিনা। যেমন আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে, যেমন বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে, যেমন বাংলাদেশে আমরা শুনতে পাই কিসের কথা, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। মানে ডেভেলপমেন্ট আমাদের হতে পারে, আমি আজকে, কিন্তু আমরা তো কেউ চাই না যে আজ রাজা তো কাল ফকির, আমরা কি কেউ হতে চাই? আমরা চাই যে আমাদের যাতে ডেভেলপমেন্টের গ্রাফটা উপরেই যেতে থাকে, একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যাতে হয়। ঠিক একইভাবে বিপ্লবের ক্ষেত্রে হয়তোবা প্রথমে মনে হচ্ছে আমরা অনেক পজিটিভ চেঞ্জ এনেছি, কিন্তু সেই পজিটিভটা, সেই চেঞ্জটা সাস্টেইন না করলে তো সেটা মানে সেটা চেঞ্জ হলো না, তাই না? তো ঠাকুর বলছেন যে এর কারণ হচ্ছে ওই যে যে মানুষের দোষ নিয়ে বেশি শোরগোল হয়, মানুষের মধ্যে সেই ইষ্টপ্রাণতার প্লাবন সৃষ্টি করা না গেলে
আসলে তো আসল বিপ্লব হবে না। সেজন্য আমাদের যুগপুরুষোত্তমকে দরকার, যাতে করে আমরা প্রপার পারপাসটা সেট করতে পারি। আমাদের যুগপুরুষোত্তমকে দরকার যাতে করে আমরা মানে আমাদের রাইট অ্যাপ্রোচটা সিলেক্ট করতে পারি, আমাদের যাতে আমরা ওই ইষ্ট প্রাণতা নিয়ে আমরা যাতে বুঝতে পারি আসলে বিপ্লব মানেই ধ্বংস নয়, বিপ্লব মানেই মরণ নয়, বিপ্লব মানে জীবন। এই ধারণাটা আমার তো মনে হয় না, আমি কোথাও দেখিনি আর মানে বিপ্লবকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং সেজন্যই তো আমার আসলে এই যুগ পুরুষোত্তমকে দরকার। এবং ঠাকুর আরো সুন্দর করে বলছেন যে আমরা তো আসলে আমাদের আলোচনাটা মানে বিপ্লব অ্যাজ এ ইভেন্ট হিসেবে আমরা আলোচনা করছি, মানে মানে বিভিন্ন দেশে আমরা যে দেখতে পারি হঠাৎ করে একটা বিপ্লব, একটা বিস্ফোরণ সৃষ্টি হলো। ঠাকুর বলছেন যে বিপ্লব কিন্তু আমাদের জীবনে সবসময় চলছে। মানে ঠাকুরকে কেষ্টতা আরেক জায়গায় প্রশ্ন করছেন দীপরক্ষীতে যে এখন তো এক দলে সবাইকে ফেলে এক ডালা করে একটা রিভলিউশন বিপ্লব লাগিয়ে দিচ্ছে। তো ঠাকুর বলছেন যে রিভলিউশন বিপ্লব কিন্তু আমাদের জীবনে সব সময় চলছে, এবং সেটা হচ্ছে রিভলিউশন ফর এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষার জন্য বিপ্লব। এবং এই এই রিভলিউশনটা না চললে কিন্তু আমাদের এই যে মানব সভ্যতার যে বিবর্তনের কথা আমরা বলছি সেটা কিন্তু হতো না। ঠাকুর কি চমৎকার এক্সাম্পল দিয়ে সেটাকে ব্যাখ্যা করছেন। এবং আমার মনে হয় মানে পুরো বিপ্লব যেটা, মানে আমি যে একটা রাষ্ট্রীয় বিপ্লবের কথা বলছি, একটা সামাজিক বিপ্লবের কথা বলছি, সেটা নিয়ে আমি এখন কেউ যদি প্রশ্ন করেন যারা আমাদের কথা শুনছেন যে সেটা অমৃত বিপ্লব ওরা করছে না, তো আমি কি করব? ঠাকুর যেমন করে বলেছেন যে ঠাকুর কিন্তু প্রত্যেকটা কিছুর জন্য মানে তার চিন্তাধারা, তিনি কিন্তু খুব ওই যে আপনি যে বলছিলেন যে রুট কজে যাওয়ার কথা, এবং তিনি কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রত্যেক কিছুর জন্য দায়ী করেছেন। ঠাকুর বলেছেন না যে আগে আদর্শ হও তুমি, এবং ঠাকুর বলেছেন যে প্রত্যেক কিছুর জন্য নিজের দিকে আঙুল তুলতে হয়, আমি দায়ী। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে এই কথাটা গুরুত্বপূর্ণ, যে ঠাকুর বলছেন যে রিভলিউশন ফর এক্সিস্টেন্স কিন্তু আমাদের জীবনে সর্বসময় চলছে। এখন কথা হচ্ছে আমি আমার নিজের জায়গা থেকে আমার যে ব্যক্তিগত জীবনে বিপ্লবটাকে আমি প্রপারলি এক্সিকিউট করতে পারছি কিনা। ঠাকুর বলছেন যে এটার এক্সাম্পলটা খুবই সুন্দর, এবং সেটা আমাদের বুঝতে সহযোগিতা করে যে বিপ্লবের মধ্য দিয়ে কি করে আমাদের জীবনের আপলিফমেন্টটা হয়, আমাদের এই যে জীবনটা কি করে বিবর্তিত হয়, আমাদের জীবনটা কি করে ডেভেলপড হতে থাকে। ঠাকুর বলছেন যে ন্যাচারাল ক্যাটাস্ট্রফি সব সময় আছে, সেগুলো মানে এই যে প্রাকৃতিক যে আপদ বিপদ, সেগুলোকে কিভাবে ফেস করতে পারবো তা বের করতে গিয়ে স্ট্রাগল করাই লাগে। যেমন আমাদের এই যে বন্যা, জলোচ্ছ্বাস এবং ঝড়, এইসব সমস্যাগুলো আমাদের সবসময় লেগে আছে। এগুলোকে ফেস করতে গিয়ে কিন্তু আমাদের কিছু এডিশনাল এফোর্ট দিতে হয়, এই যে স্ট্রাগল করতে হয়, এবং আছে জার্কস অর্থাৎ আকস্মিক ঝাঁকুনি। এবং এই স্ট্রাগল গুলো, এই জার্কস গুলো আমাদের জীবনে থাকে বলেই কিন্তু আমাদের জীবনে কি হয়, আপলিফটমেন্ট হয়। আমি আজকে সকালে উঠতে, কালকে রাতে বিশাল ঝড় হয়েছে, আমি আজকে সকালে উঠে আমি ফিল করি যে আমি যদি আজকের মধ্যে, কালকের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যে আমি কিছু একটা করতে না পারি, আবার যখন এক সপ্তাহ পরে, এক মাস পর ঝড় হবে, তখন তো আবার আমার আমার মানে অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে। আমি কালকের ঝড়ে সাস্টেন করেছি, এক সপ্তাহ পরে ঝড়ে সাস্টেন করতে পারবো তার তো কোনো গ্যারান্টি নাই, কারণ আমি তো ঝড়ের সেই যে সর্বগ্রাসী রূপ তো আমি দেখেছি। তখন মানুষ কি করে, মানুষ কিন্তু তখন চায় যে সে কিভাবে ওই ঝড়ের মধ্যে নিজেকে প্রোটেক্ট করতে পারে, তখন সে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে। এইভাবেই তো জ্ঞান বিজ্ঞানের উদ্ভব হয়েছে, জ্ঞান বিজ্ঞানের অন্বেষণ ঘটেছে, মানুষ আরো 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 উন্নতির পথে গেছে এবং তারা নিজেকে আরো উন্নত করার চেষ্টা করেছে, তাই না? তো ঠাকুর বলছেন যে যে ঠাকুর জিরাফের গলা লম্বা হওয়ার গল্প করলেন এখানে। যেমন মানে জিরাফের এক্সাম্পল দিয়ে ঠাকুর দেখাচ্ছেন যে কিভাবে ওই সেও কিন্তু ওই যে তার যে রিভলিউশন ফর এক্সিস্টেন্স, তাকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তার যে কন্টিনিউয়াস বিপ্লব, সেটি যে আজকের জিরাফের যে অবয়ব সৃষ্টি করেছে। ঠাকুর বললেন যে ঘোড়ার পেট থেকে জিরাফের সৃষ্টি, তারপর গলা লম্বা করে গাছের পাতা খাওয়ার চেষ্টা করতে করতে এই মিউটেশনের মধ্য দিয়ে জিরাফের ওই রূপ হলো। এও কিন্তু বিপ্লব। এবং এই বিপ্লব কি,
বিপ্লব টু নার্চার দ্য বিইং, অর্থাৎ তার সত্তা পরিপোষণ করার জন্য তার এই বিপ্লব করতে হয়েছে। তাই আমাদের সবার জীবনে কিন্তু বিপ্লব চলমান রয়েছে। আপনি আজকে হঠাৎ করে আপনার হয়তোবা শরীরে একটা খারাপ সিমটম আপনি দেখতে পেয়েছেন, কালকে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না, ডাক্তার ডেফিনেটলি। আপনাকে বললো যে এই এখন থেকে প্রতিদিন নিয়ম করে 30 মিনিট হাঁটতে হবে, এখন থেকে প্রতিদিন নিয়ম করে আপনাকে আপনার খাদ্য খাবারে নিয়ন্ত্রণ আনতে হবে, তাই না? আপনি হয়তোবা মাছ মাংস খাচ্ছেন, মাছ মাংস কম খাওয়া শুরু করতে হবে। কিন্তু আপনি যতই অধিবেশনে দাঁড়িয়ে বলেন যে মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, সেটা তাকে যতটা না মানে তাকে যতটা না ট্রিগার করবে, তার থেকে বেশি ট্রিগার করবে যখন এই একটা কোনো একটা জার্ক আসবে। ঠাকুর সেজন্য বলছেন এই জার্কসটা আমাদের দরকার, মানে ঝাঁকুনি। আমরা যখন ভূমিকম্প হয় অনেক জার্কস ফিল করি না, তখন কিন্তু আমরা অ্যালার্ট হয়ে যাই। আমি সে যতই অলস হই না কেন, মানে এমন হয়েছে যে আমাকে অনেক লোক এসেছে যে আরে ঘুমিয়ে আছিস, উঠে যা উঠে যা। আমি হয়তো উঠছি না, কিন্তু একটু ভূমিকম্প হয়েছে এমন সেন্সেশন হলে, হয়তোবা ভূমিকম্প হয়নি, আমার মনে হয়েছে ভূমিকম্প হয়েছে, হয়তোবা আমি যেই যেখানে শুয়ে আছি, যে খাটে শুয়ে আছি, সেটা এসে কেউ নাড়াচাড়া করছে, তাতে কিন্তু আমি এক লাফে দৌড় দেবো, তাই না? কারণ আমরা চাই আমাদের আমরা বেঁচে থাকতে চাই, বেঁচে থাকাটা মানুষের একটা আকুতি। তাই যে মানুষটাকে আপনি মাছ মাংস খাস না আর বলে হাজার হাজার চিল্লাচিল্লি করছেন, সে হয়তো বা কিছুই গা করছে না, কিন্তু যদি এই ধরনের একটা জার্কস তার জীবনে আসে, এমন একটা সমস্যা আসে, সেই সমস্যার কারণে ডাক্তার যদি বলে, দেখবেন এর পরে থেকে খুব 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 বেশি সংযত হয়ে খাবার গ্রহণ করছি, তাই না? তো ঠাকুর বললেন যে আমাদের ওই যে জিরাফের ক্ষেত্রেও ঠাকুর ওটাই বললেন যে তাকে বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য গলা উঁচু করে তাকে খেতে 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 তার আসলে গলা উঁচু হয়ে গেছে। এই মিউটেশনটা তাকে সেই তার ওই যে আপলিফটমেন্টটা, তার ওই যে ইমপ্রুভমেন্টটা, অথবা তার ওই অস্তিত্বকে রক্ষা করতে গিয়ে তাকে ওই প্রতিনিয়ত ওই বিপ্লব করতে হয়েছে, ওই রিভলিউশন করতে হয়েছে। এই রিভলিউশনের মধ্য দিয়ে তার জীবনে ইভলিউশন এসেছে। তাই আমাদের জীবনেও কিন্তু তাই, আমাদের জীবনেও তাই। তাই এজন্যই দরকার আমাদের কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হওয়া দরকার। কারণ সুকেন্দ্রিক হলে আমি আমার পারপাস সেট করতে পারবো। পারপাস সেট করে আমার জীবনে যে জার্কস গুলো, আমার জীবনে যে প্রতিকূলতা গুলো, আমাদের যে জীবনে যে ক্যাটাস্ট্রফি গুলো, আমাদের জীবনে যে লিমিটেশনস গুলো, সেই লিমিটেশনস গুলো এক্সিড করার জন্য আমরা চেষ্টা করতে পারবো। এবং সেই লিমিটেশনস গুলো এক্সিড করতে করতে আমি হয়তো বা কমপ্লিটলি এক্সিড করতে পারলাম না, কিন্তু আমি যে এক্সিড করার জন্য যে রানটা দিলাম, যে দৌড়টা দিলাম, সেই দৌড়ের কারণেই কিন্তু আমি আমি হয়তো বা আলটিমেট অবজেক্টিভ অ্যাচিভ না করতে পারলেও সেই পথে আমি আদর্শানুগ উপায়ে যাওয়ার কারণেই কিন্তু আমার হয়তোবা আরো অনেক অ্যাচিভমেন্ট হয়ে গেল। মানে 100% অ্যাচিভ না হলেও আমার জীবনে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট কিন্তু আমার জীবনে হয়ে গেল। তো আমার মনে হয় যে এটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কারণ ঠাকুর বলছেন যে আসলে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে মহাপুরুষরা তো যুক্ত পুরুষ, কিন্তু তাদের সবাইকে কৃতকার্য হতে দেখা যায় না। ঠাকুর তার উত্তরে বিভিন্নভাবে বলেছেন যে অনেক সময় মহাপুরুষরা অনেক সময় তাদের সময়ের আগে চলে আসেন, মানে মানুষ হয়তো বা সেটার জন্য রেডি না। সেজন্য আমরা দেখি অনেক সময় মানে আজকাল হা কৃষ্ণ বললেই মানুষ মানে যেভাবে অনুপ্রাণিত হয়, ঠাকুরের কথা বললে সেইভাবে অনুপ্রাণিত হয় না, সত্য কথা। তাকে অনুপ্রাণিত করতে হয়। কারণ অনেক সময় হয় কি, ঠাকুরের ওই যে তার যে আইডিওলজি, সেটা যেই পর্যায়ের আইডিওলজি, সেটার জন্য হয়তো বা আমরা এখনো রেডি না। তাই এটা ঠাকুরের কাছে এই ধরনের কথা হয়েছে। কিন্তু ঠাকুর বলছেন যে আমি যে জায়গা থেকে দেখছিলাম যে সব অনুরাগী লোকেরাই তাকে তার জীবন সত্যকে চারিদিকে চারাতে থাকে। এর ভিতর দিয়ে শুরু হয় মনন্তর। মনন্তর মানে কনসেপশনের চেঞ্জ, অর্থাৎ ধারণার পরিবর্তন, মনোবিপ্লব, চিন্তা বিপ্লব। তার সঙ্গে সঙ্গে আসে ভাব বিপ্লব,
ভাবের মধ্যে ভূ অর্থাৎ হওয়া আছে। কথাটা বললাম এই কারণে, যেমন আপনি যেমন বলছিলেন যে আমাদের যুগপুরুষোত্তমকে ধরার প্রয়োজনটা কি, কারণ ওই বিপ্লবের আলটিমেট অথবা কারেক্ট পারপাসটা সার্ভ করার জন্যই আমার আসলে যুগপুরুষোত্তমকে দরকার। এবং এই যুগপুরুষোত্তমকে দরকার এই জন্যে কারণ তার এই যে জীবন সত্য সেটা আমাদের সবার মধ্যে আমরা যদি আমাদের মধ্যে সেটা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আস্তে আস্তে মানে ডেইলি ঘরে গিয়ে কারো ঘরে যদি আপনি টোকা দিতে থাকেন, সেই টোকা দেওয়ার এনার্জি যতই কম হোক, এক সময় না এক সময় সে দরজা কিন্তু খুলে যাবে। তো ঠাকুর বলছেন যে এই কনসেপশনস গুলো মানে এই জার্কস গুলো যখন আমাদের এই চিন্তার মধ্যে আসে, সেটা একটা ব্যক্তি মানুষের চিন্তা হতে পারে, ব্যক্তি থেকে একটা তো সমষ্টি, একটা সমাজের চিন্তার মধ্যে যখন এই চেঞ্জটা হতে থাকে, এই মনোবিপ্লবটা, এই চিন্তা বিপ্লবটা যাতে হতে থাকে, তার মধ্য দিয়ে আসে ভাব বিপ্লব। অর্থাৎ এই ভাব মানে তো হওয়া, ভূ ধাতুর মধ্যেই তো আছে হওয়া, অর্থাৎ তখনই আমরা হয়ে উঠতে পারি, তখনই ওই ঘোড়ার পেট থেকে জন্ম হলেও ঘোড়া থেকে জিরাফ মানে আরো উঁচু হতে পারে, উঁচু গলার অধিকারী হতে পারে, তার রিচটা অনেক বেড়ে যেতে পারে, তাই না? ঘোড়ার যে রিচ আর জিরাফের রিচটা কিন্তু তার থেকে অনেক বেশি। এই রিচটা কেন হয়েছে? বিকজ ওই যে ওই জার্স গুলোকে সে অ্যাপ্রিসিয়েট করেছে, সে চেষ্টা করে গেছে, সে তার ওই মনোবিপ্লব ঘটেছে, চিন্তা বিপ্লব ঘটেছে, ভাব বিপ্লব ঘটেছে, তার ভাবনার মধ্যে এসেছে, সে সেটা হওয়ার চেষ্টা করেছে, সে এফোর্ট দিয়েছে, এবং সে এফোর্টের মধ্য দিয়ে কিন্তু তার ওই ইমপ্রুভমেন্টটা হয়েছে। তাই আমার মনে হয় আমার মনে হয় যে আমাদের বিপ্লব অ্যাজ এন ইভেন্ট ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, আবার বিপ্লব মানে অ্যাজ এ ডেইলি ফেনোমেনা ইন মাই লাইফ, দুটাই ইম্পর্টেন্ট। মানে আমি হয়তোবা বিপ্লব অ্যাজ এন ইভেন্ট, একটা সমষ্টিগত যে বিপ্লব, আমি হয়তোবা সেটাকে কন্ট্রোল করতে পারবো না। সেটাকে কন্ট্রোল আমি তখনই করতে পারবো যখন আমি নিজে সেরকম হয়ে উঠবো, যখন আমি আমার নিজের চরিত্রকে, যখন আমি মানে আমি আমার ওই রিভলিউশনটাকে যখন আমি এক্সিকিউট করতে পারবো, আমার নিজস্ব চিন্তা বিপ্লব, মনোবিপ্লব, ভাব বিপ্লবের মধ্য দিয়ে যাতে আমার যখন আমার ক্যাপাসিটিটা গ্রো করবে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। একদম যথার্থ বলেছেন দাদা। আমি খুব খুব নিজেই খুব অনুপ্রাণিত হয়েছি এবং অনেক কিছু শিখতে পারলাম আপনার এই আলোচনার মধ্য দিয়ে। নিশ্চয়ই আপনারা যারা উপভোগ করছেন তারা খুব অভূতপূর্বভাবে শুনছিলেন আমাদের শ্রদ্ধেয় রানাদার যে যে যৌক্তিক আলোচনাগুলো এবং শ্রী শ্রী ঠাকুরের বলাগুলো। আর এটা একদম নিতান্তই সত্য কথা যে নিজের জীবনে যদি বিপ্লব না আসে কখনো আমরা সমাজকে বিপ্লব ঘটাতে পারবো না। কারণ বিপ্লবটা তো আগে নিজ থেকেই, আমি নিজে ভালো হলেই তো আমি সমাজকে বদলাতে পারবো। এখন আমার ভিতরে যদি বিপ্লবটা না আসে তাহলে আমি সমাজকে কিভাবে বদলাতে পারবো? তো যাই হোক, আমি শ্রদ্ধেয় দাদাকে আমি আর ধরে রাখবো না, যেহেতু দাদারও একটু তাড়া আছে এবং দাদার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে শত ব্যস্ততার মধ্যে দিয়ে দাদা আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমি চেষ্টা করব যদি আবারও কখনো আমাদের এই আলোকবর্তিকা ফেসবুক পেজে যদি কখনো আমাদের শ্রী শ্রী ঠাকুরের কথা বলবার প্রয়োজন হয়, আমরা যদি চাই অবশ্যই আমরা দাদাকে আবারও পাবো, সেই আশাটুকু ব্যক্ত করছি। এবং দাদার কাছে আমি আর সময় লিঙ্গার করব না, যেহেতু দাদারও তাড়া আছে। আমি দাদাকে অনুরোধ করব আজকের যে সেশনটিকে শ্রী শ্রী ঠাকুরের ধ্বনির মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করবার জন্য। এবং যে কথাটি বলছিলাম, আমি শ্রদ্ধেয় দাদার যে সন্তান অসুস্থ, আমরা প্রার্থনা রাখবো যেন দাদার সন্তানটুকু যেন খুব দ্রুততম সময়ে আরোগ্য লাভ করে এবং আবারও দাদার সেই মানসিক শান্তি। আসলে বলতে গেলে আমাদের সন্তানগুলো খুবই প্রিয়, যে একটা বাড়িতে যখন সন্তান অসুস্থ হয় তখন আমাদের পুরো মাইন্ড সেট আপটাই আসলে অনেকটা বিভ্রান্ত হয়ে যায়। তাই আমি প্রার্থনা রাখছি দাদার সন্তানটা যেন খুব দ্রুত আরোগ্য লাভ করে, এবং দাদাকে আমি আন্তরিক জয়গুরু এবং প্রণাম নিবেদন করছি, এবং দাদাকে সবিনয় অনুরোধ করছি আজকের যে সেশনটিকে ধ্বনির মধ্যে দিয়ে শেষ করার জন্য। দাদা আমার জয়গুরু এবং প্রণাম নেবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। না, আমিও অবশ্যই চেষ্টা থাকবে আবার ভবিষ্যতে কখনো যুক্ত হতে পারলে। আর ধন্যবাদ জানাই আপনাকেও এবং আপনাদের
এই যে প্রচেষ্টাকে আমি এটির সর্বাঙ্গীন সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। মানে ওই যে যেটা করে বলছিলাম, এটার ওই রিভলিউশনটাও চলমান থাকুক। আর আসলে এই এই সুযোগগুলো তো আমাদের, ওই যে বলছিলাম, এটা থেকে আমি সমস্যার মধ্যেও আমি আসলে কথা বাড়াবো না, কারণ ওই যে ওরা আসছে, তো আমি আসলে রেডি হয়ে যেতে হবে, কারণ ওরা আরো অনেক দূরের পথ। একটা আরেকটা ফ্যামিলি আসছে, তাদের সাথে আমি যাব। আমার ফ্যামিলি নিয়ে যাওয়া হচ্ছে না, বিকজ যেহেতু তারা সিক। আর তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, কিন্তু ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটাকে আমি সুযোগ হিসেবে দেখি। সুযোগ হিসেবে দেখি এ কারণে, ব্যাপার হচ্ছে তার তার আদর্শ নিয়ে তো করণীয় আছে আমাদের অনেক, কিন্তু বর্তমানে এমন একটি জীবনের এমন একটি ফেজ যাচ্ছে, যেখানে আসলে যে কাজটা আমি করছি সেই কাজটা এত এক্সট্রিম ফোকাস ডিমান্ড করে, এবং সেটা অনেক সময় দিনের ২৪ ঘন্টার, অনেক সময় ১৭-১৮ ঘন্টাও ওটার মধ্যে ডুবে থাকতে হয়। সেটা ওই ধরনের একটা ইন্টেন্সিভ একটা ফোকাস এবং ইন্টেন্সিভ একটা বাবল ডিমান্ড করে। যেমন আমরা ওই যে যখন কোভিড হয়ে গেছিল, তখন একটা বাবলের মধ্যে থাকতে হতো না, যখন খেলোয়াড়রা ট্রাভেল করছে, এর বাইরে আসতে পারতো না। সো আমি যেই কাজে এখন আছি, গবেষণায় আছি অথবা পিএইচডি করছি, সো ওই বাবলের মধ্যে থাকতে হয়। কিন্তু তো নিজ থেকে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আরো অনেক কিছু করার প্রয়োজন আছে, সেটি করার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু যখন এই ধরনের কোনো সময় অথবা এই ধরনের কোনো আহ্বান আসে, সেটিকে আসলে ব্যস্ততা অথবা সীমাবদ্ধতা থাকলেও সেই সীমাবদ্ধতা অতিক্রম করেই কোনো না কোনোভাবে সেটি ম্যানেজ করবার ইচ্ছায় হয়। কারণ অ্যাটলিস্ট ওই যে বললাম যে অ্যাটলিস্ট ওই ইম্পালসটা থেকে যাতে নিজেকে বঞ্চিত করে না ফেলি। কারণ আমাদের জীবনে যে এই আদর্শানুক ইম্পালস গুলোর কিন্তু প্রয়োজন আছে। ওই যে বললাম, ওই যে জার্কস গুলোর প্রয়োজন আছে আমাদের জীবনের জন্য। তাই আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই, আলোকবর্তিকাকে ধন্যবাদ জানাই, এবং এই অনুষ্ঠানটি যারা দেখেছেন বা দেখবেন তাদের প্রতি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং যেটি বলছিলাম যে আসলে আপনাদের উপকার না হলে এতে আমার উপকার হয়। আমার উপকার হয়েছে, কারণ ওই যে বলছিলাম যে ওই যে বাবলসটার মধ্যে থাকতে হয়, অ্যাটলিস্ট এই কারণে ঘন্টাখানেক, ঘন্টা দুয়েক আরেকটা ব্যাপারে ফোকাস করা গেছে, এবং সেই ফোকাসটা অথবা সেই যে ওই যে টাইমটা ওখানে ব্যবহার করা কিন্তু আমাদের জীবনে একটা জীবনীয় রসদ সরবরাহ করে। সেই জীবনীয় রসদটা খুবই গুরুত্বপূর্ণ জীবনকে চালিয়ে নেওয়ার জন্য। যাই হোক, আমি আপনি যেহেতু বলেছেন, আমি ধ্বনি দিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দেবতম, বন্দে অহং স্বস্তি দেবতম, বন্দে সাধন কুলচন্দ্রম। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি। পরম প্রেমময় দল ভগবান শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি। জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু। নেবেন।